আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা জি কি? ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে শুরু করলাম, ঠিক আছে? গত ক্লাসে যারা ছিলেন তারা দেখছেন হলো নন প্রফিট অর্গানাইজেশন আমাদের কিভাবে কি করতে হয়, বাসায় একটু দেখতে বলছিলাম। আপনারা কি একটু দেখছেন এই যে যা আমি বুঝাইছিলাম গত ক্লাসে? হ্যাঁ ওকে। গত ক্লাসে ছিলেন না এমন কেউ কি আছেন এখন ক্লাসে, এই 5 জনের মধ্যে? ভাইয়া, আমি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আমিও গত ক্লাসে ছিলাম না ওকে, ঠিক আছে। ভাইয়া। ওকে, ওকে। এই যে পিডিএফ দিয়েছিলাম ওটা কি দেখছিলেন ভাইয়া আপনারা এই একটু? চ্যাপ্টার হ্যাঁ, বলেন। ভাইয়া এই চ্যাপ্টারের কি আজকে দ্বিতীয় ক্লাস? হ্যাঁ, আজকে সেকেন্ড ক্লাস। আগের দিন শুধু আমরা ফরম্যাটটা দেখছিলাম এবং নিয়মটা। আজকে হচ্ছে আমরা মোটামুটি অঙ্ক করব আর কি, ঠিক আছে? ফার্স্ট অঙ্ক। ভাইয়া, আমাদেরকে একটা কাজ করা যায়, জি, মানে জি। সব মানে চ্যাপ্টার ওয়াইজ কি রেকর্ড করে একটা ড্রাইভে সেভ থাকলে ভালো হতো। বুঝতে পারছি। এইটা আসলে এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমরা দেখি, আমি বলছিলাম মিলনকে আজকে, ওই মিলন যে আপনাদের মিলন ভাইয়া যে মিটিংয়ে থাকতে বলছে ওদেরকে বললেন মিলন ভাইকে, ঠিক আছে? ওর দায়িত্ব তো এইসব, যে আপনারা একটু রেকর্ড ক্লাসটা চাচ্ছেন, ঠিক আছে? এই ক্লাস শেষে থাকতে বলছে না? হ্যাঁ, আচ্ছা, বলছে তো। ওইখানে ভাইয়াকে বললেন যে ভাই আমাদের সব ক্লাসগুলো রেকর্ড দিলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক ওকে, আছে। ঠিক আছে। তাহলে শুরু করলাম। আমি একটু হালকা ধারণা দিচ্ছি, ঠিক আছে? যে আমাদের কেমন কি ছিল এটা একটু হালকা ধারণা না দিলে, অনেকে 2 জন তো ক্লাসে ছিল না। আচ্ছা, আপনারা যারা ছিলেন তারা একটু আমাকে হেল্প করবেন, ঠিক আছে? আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনে মূলত করণীয় বিষয় কয়টা ছিল? একটু রেসপন্স করবেন। 3টা, তাই না? 1 নম্বরে হলো ওপেনিং ব্যালেন্স শিট করতে হয় বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এইটা অনেক সময় আমাদের রিকোয়ারমেন্টে থাকে, আবার কখনো কখনো রিকোয়ারমেন্টে নাও থাকতে পারে। রিকোয়ারমেন্টে না থাকলে তখন ওয়ার্কিং করতে হবে। যেহেতু এইটা ওপেনিং ব্যালেন্স শিট, এখানে কি কি অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। এবার 2 নাম্বার যে বিষয়টা আমাদের করণীয় বিষয়, সেটা হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অথবা অ্যাকাউন্টস। ইনকাম অন এক্সপেন্ডিচার মানে আয় ও ব্যয়, তাই তো? আয় এবং ব্যয় বিবরণী অথবা হিসাব, ঠিক আছে? দেন হলো, এখানে যেহেতু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার লেখা আছে, তাহলে এর মধ্যে আসবে কি? আয় এবং ব্যয় আসবে। সেটা কি আয়? মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আর আপনারা হলো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে তো অবশ্যই অবগত আছেন, তাই না? মানে যে আয়গুলো বারবার হয় বা যে ব্যয়গুলো আমাদের বারবার সংগঠিত করতে হয়, ওগুলোই হলো মুনাফা জাতীয়, তাই তো? এবার আসেন 3 নাম্বার হলো ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে এইখানে হচ্ছে সমাপনী ব্যালেন্স শিট, যেহেতু এখানে কি অন্তর্ভুক্ত হবে? সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। তাহলে আমরা রিকোয়ারমেন্ট দেখলাম সর্বোচ্চ কয়টা? 3টা। 1 নাম্বারে ওপেনিং ব্যালেন্স শিট বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড, 2 নাম্বারে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আর 3 নাম্বার হলো ক্লোজিং ব্যালেন্স শিট, ঠিক আছে? এখন আমরা আর বেশি কথা না বলে একটু একটা অঙ্কে যাব। এখান থেকে অঙ্কর সময় আমি এই টুকিটাকি দেখাবো, ঠিক আছে? এখান থেকে একটু খেয়াল করি। সবাই একটু খেয়াল করেন, এই যে 1 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছেন সবাই? আপনারা কি প্রশ্ন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। এবার শোনেন, প্রথম কথা হলো সবাই একটু মনোযোগ দিবেন। আমাদের মূলত যখনই অঙ্ক করবেন, অ্যান্সার করার চেয়ে প্রশ্ন বোঝা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশ্নটা আমি যেভাবে বুঝাবো, আপনি প্রশ্ন যদি ভালো করে দেখেন, আপনার উত্তর কিন্তু প্রায় 30% আপনি মানে অটোমেটিক বুঝে যাবেন, ঠিক আছে? বা 50%ও অনেক অঙ্কে বোঝা সম্ভব। তাহলে আমাদের সামনে আগানোর চেয়ে এখন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটা বোঝা। সবাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? খেয়াল করেন, এখানে লেখা আছে ফ্রম দ্য ফলোয়িং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টস অফ বিনাপানি লাইব্রেরি প্রিপেয়ার দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2017 অ্যান্ড আ ব্যালেন্স শিট অ্যাজ দ্যাট ডেট। তাহলে আমাদের করণীয় বিষয় কয়টা বলছে? ওরা 2টা বলছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আর কি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। ওকে, তাহলে 2টা বলছে। আমি একটু আগে দেখাইছিলাম করণীয় বিষয় 3টা। 1 নাম্বারে ওপেনিং ক্যাপিটাল ফান্ড, 2 নাম্বারে হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, 3 নাম্বারে ব্যালেন্স শিট।
এখন দেখতে হবে ওরা দুইটা করতে বলছে, ওপেনিং ক্যাপিটাল ফান্ড অঙ্কের মধ্যে আছে কিনা, মানে এখানে অনেক সময় দেওয়া থাকে, দেওয়া থাকলে তো আমরা ওইটা আর ওয়ার্কিং করব না, না হলে শুরুতে ওইটা ওয়ার্কিং করে নিতে হবে। কথা কি বুঝতে পারছেন এইটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। সবাই সবাই রেসপন্স করবেন একটু, ঠিক আছে? সবাই একটু রেসপন্স করবেন। একটু খেয়াল করেন, ফার্স্টে আসি আমরা রিসিপ্ট সাইডে, একটু খেয়াল করেন কি কি দেওয়া আছে। ব্যালেন্স বিডি দেওয়া আছে 4,500, মানে বছরের শুরুতে আপনার হাতে নগদ টাকা ছিল 4,500 টাকা। এবার এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আয় দেওয়া আছে। এই আয়ের মধ্যে বা এই রিসিপ্টের মধ্যে, সরি, রিসিপ্টের মধ্যে মানে কত টাকা আপনি পাইছেন, এই যে টাকাগুলো আপনারা পাইছেন এর মধ্যে মুনাফা জাতীয় থাকতে পারে, মূলধন জাতীয় থাকতে পারে। মুনাফা জাতীয়গুলো হলো আয়, আর মূলধন জাতীয় কোনো প্রাপ্তি থাকলে সেগুলো দায়। কথা বুঝতে পারছেন কি বললাম? এর মধ্যে মুনাফা জাতীয় যদি কিছু থাকে সেগুলো হলো আয়ের মধ্যে বসবে, আর মূলধন জাতীয় কোনো প্রাপ্তি থাকলে সেগুলো হচ্ছে দায়ের মধ্যে বসবে। আমি 4-5টা নাম গত ক্লাসে দেখাই দিছিলাম, আমি আজকে একটু দেখাচ্ছি, খেয়াল করবেন। এই দেখেন এখানে কিছু মূলধন জাতীয় প্রাপ্তি বা দায় নামে একটা টাইটেল দেওয়া আছে। দেখেন তো 4টা নাম লেখা আছে। 1 নাম্বার কি লেখা আছে? লাইফ মেম্বার ফি। 2 নাম্বারে লিগেসি। 3 নাম্বারে ডোনেশন কিন্তু বড় অ্যামাউন্ট, আর 4 নাম্বারে যে কোনো ফান্ড। এই 4টা একটু মুখস্থ করে ফেলবেন। লাইফ মেম্বার ফি, লিগেসি, ডোনেশনের বড় অ্যামাউন্ট আর যে কোনো ফান্ড। এই 4টা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এগুলো দায়ের মধ্যে থাকবে, দায়ের মধ্যে বসবে। কোথায় বসবে? দায়ের মধ্যে। তাহলে এই 4টা ব্যতীত সাধারণত এই 4টা ব্যতীত যে কোনো প্রাপ্তি আয়ের মধ্যে বসবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা প্রশ্নে যাই, আপনারা বলবেন কোনটা আয় কোনটা দায়, ঠিক আছে? ফার্স্টে আসেন, নর্মালি আছে অ্যাডমিশন ফি। এই অ্যাডমিশন ফি কি 4টার মধ্যে ছিল? না। তাহলে এটা কি অবশ্যই আয়, দায় না, ঠিক আছে? এরপরে আছে সাবস্ক্রিপশন, চাঁদা, হল হায়ার চার্জ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আর মিসেলানিয়াস মানে বিবিধ। এই যে 5টা নাম আমরা দেখলাম, এই 5টার একটাও কি ওই 4টার মধ্যে ছিল, দায়ের মধ্যে ছিল? বলেন তো, সবাই একটু রেসপন্স করেন, ছিল? ওকে, না। তাহলে এই 5টা আমাদের সরাসরি কোথায় না, ছিল বসবে? না। এই 5টা হচ্ছে আমাদের আয় পাশে বসবে। কোথায় বসবে? নর্মালি এখন পর্যন্ত দেখে বুঝতেছি এগুলো ইনকামের মধ্যে বসবে। কিসের মধ্যে? ইনকামের মাধ্যমে বসবে। ওকে, আচ্ছা। এবার খেয়াল করেন, আমরা এখানে দেখতেছি পেমেন্ট। পেমেন্ট মানে হলো পরিশোধ বা প্রদান, আপনি কত টাকা দিছেন। এখন ফার্স্টে লেখা আছে স্যালারি। স্যালারি মানে আপনারা জানেন বেতন। এটা কি ব্যয়? অবশ্যই কি মুনাফা জাতীয় ব্যয়, নর্মাল ব্যয় আর কি। এরপরে আছে রেন্ট। রেন্ট মানে ভাড়া, এটাও কি আমাদের ব্যয়। 3 নাম্বারে হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, এটা কি ব্যয় না সম্পদ? সম্পদ। সম্পদ। আমরা কিন্তু ব্যয় খুঁজতেছি আগে, ঠিক আছে? এটা সম্পদের মধ্যে যাবে। পোস্টেজ। পোস্টেজ বলতে ডাক মাসুল বা ডাক ও তার বলতে পারেন, এইটাও একটা ব্যয়। ইলেকট্রিক বিল কি? অবশ্যই ব্যয়। ব্যয়। এবার খেয়াল করেন, বুকস আছে। বুকস মানে বই। এখানে আছে লাইব্রেরির অঙ্ক করতেছেন। একটা লাইব্রেরির জন্য বই কি সম্পদ না? বলেন। সম্পদ। তাহলে আমি পরের 2টা যাওয়ার আগে প্রথম থেকে যে 6টা পাইছি, এই 6টার মধ্যে 2টা পাইছি সম্পদ, 4টা পাইছি কি ব্যয়। কথা কি বুঝতে পারছেন? হুম। ওকে, এবার এখানে দেখেন হ্যাঁ, 7 বুঝতে নাম্বারটা কি পারছি। আছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং ডিউ আনপেইড, এগুলোর মানে কি? বকেয়া। আউটস্ট্যান্ডিং ডিউ পেয়াবল আনপেইড মানে কি? বকেয়া না? বলেন। হুম। তাহলে খরচের বকেয়া, এক্সপেন্স মানে তো খরচ, খরচের বকেয়া কি সম্পদ নাকি দায়? বলেন তো। খরচের বকেয়া। খরচের বকেয়া তো দায়। হ্যাঁ, তাহলে এইটা দায়। আমাদের যখন পেমেন্ট পাশে একটা কি দেওয়া আছে? দায় দেওয়া আছে। তাহলে এইটা কি আমি পরে বুঝাবো। তো এখন পর্যন্ত আমরা বুঝলাম যে একটা, আমরা এখানে যতগুলো এন্ট্রি পাইছি, 2টা পাইছি সম্পদ, একটা পাইছি দায় পরিশোধ, আর সবগুলো ব্যয়। আর লাস্টে একটা ব্যালেন্স দেওয়া আছে। এই ব্যালেন্স মানে হলো ব্যালেন্স সিডি। ফার্স্টে ব্যালেন্স বিডি ছিল, বছরের শুরুতে কয় টাকা হাতে ছিল, এবার কতগুলো টাকা আমি পাইছি কি কি বাবদ, কত টাকা পরিশোধ করছি, করার পরে কয় টাকা হাতে আছে, এটা ব্যালেন্স সিডি। উপরোক্ত সবগুলো কি বুঝতে পারছেন সবাই? এইটুকু কোথাও প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আসেন, এখানে অতিরিক্ত কিছু তথ্য আছে। দ্য ফলোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন ইজ সাপ্লাইড। 1/1/17। 17 সালের শুরুতে দ্য লাইব্রেরি হ্যাড দ্য ফলোয়িং অ্যাসেটস, কিছু সম্পদ আছে, ফার্নিচার, বুকস আর হলো ইনভেস্টমেন্ট। তাহলে বছরের শুরুতে কিছু সম্পদ দেওয়া আছে। এরপরে আসেন বি নাম্বারে বলছে
সাবস্ক্রিপশন রিয়েলাইজ ইন অ্যাডভান্স দিস ইয়ার টাকা 600। তাহলে ওই উপরে যে সাবস্ক্রিপশন বা চাঁদা ছিল এর মধ্যে 600 টাকা আছে অগ্রিম। ওকে, তারপরে আউটস্ট্যান্ড, তাহলে আপনারা এখন পর্যন্ত সমন্বয় চলে আসে, একটা সমন্বয় পাইছেন চাঁদা অগ্রিম। আর আপনারা জানেন যে কোনো নর্মাল অগ্রিম কী করতে হয়, বাদ দিতে হয়। কী করতে হয়, বাদ দিতে হয়। আর আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস লেখা আছে স্যালারি এবং রেন্ট, মানে হলো খরচের বকেয়া বাবদ দায় তৈরি হয়েছে। কয়টা খরচের বকেয়া আছে, স্যালারি এবং রেন্ট। তা আপনারা জানেন অগ্রিম যদি বাদ দিতে হয়, বকেয়া যোগ করতে হয়, তাহলে এখান থেকে স্যালারি এবং রেন্টের সাথে এই দুইটা এন্ট্রি যোগ করতে হবে, দুইটা টাকা আর কি বকেয়া হিসাবে। এখন হ্যাঁ সি নাম্বারে আসেন, 60% অফ দ্য অ্যাডমিশন ফি শুড বি ক্যাপিটালাইজ। এই যে অ্যাডমিশন ফি ছিল দেখেন তো কয় টাকা ছিল, 3500 টাকা। এরা বলছে কি এইটার মধ্যে 60%কে মূলধন জাতীয় ধরতে হবে। কি ধরতে হবে, বা মূলধন জাতীয় বানাইতে হবে। কত পার্সেন্ট, 60%। তাহলে যখন আয়ের মধ্যে যতটুকু অংশ মূলধন জাতীয় বলবে সেটা দায়, আর বাকি 40% আয়। তাহলে অ্যাডমিশন ফির 40% আয়ের মধ্যে বসবে, 60% দায়ের মধ্যে বসবে। এবার ডি নাম্বার সমন্বয় বলছে, আরেকটু জি জি, এইটা আরেকটু বলবেন ওকে ওকে। অ্যাডমিশন আমাদের অ্যাডমিশন ফি ছিল 3500 টাকা, নর্মালি এটা আয়, কিন্তু ওরা সি নাম্বারে এসে বলছে কি এই অ্যাডমিশন ফি এর মধ্যে 60% হচ্ছে 60% মূলধন জাতীয়। যতটুকু মূলধন জাতীয় বলে ততটুকু হলো দায়। তাহলে কত পার্সেন্ট দায়, 3500 টাকা 60%, আর বাকি 40% তো আয়। ঠিক আছে, এটা বলছে। এবার সর্বশেষটা আচ্ছা খেয়াল করেন, বুঝতে পেরেছি। ফার্নিচার এবং লাইব্রেরির বইয়ের উপরে অবচয় ধার্য করতে বলছে 6% এবং 10%। এই পর্যন্ত সমন্বয় কি বুঝতে পারছেন সবাই মোটামুটি? অঙ্কে চলে আসবো, জি ভাইয়া। ফাইন। দেখেন কোথাও কি প্রথম থেকে শেষ পর্যন্ত ওপেনিং ক্যাপিটাল ফান্ড লেখা কোনো তথ্য পাইছেন? কোথাও কি ওপেনিং না। ক্যাপিটাল ফান্ড ছিল, ছিল না। তাহলে শুরুতেই ওয়ার্কিং করে কি করতে হবে, ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করতে হবে। ওপেনিং ক্যাপিটাল ফান্ড কিভাবে বের করে, ওপেনিং সম্পদ থেকে ওপেনিং দায় বাদ দিতে হয়। তাহলে এবার দেখেন এই ফার্স্টে ওয়ার্কিং ওরা লেখে না, কিন্তু আপনারা লিখে নেবেন। ওপেনিং সম্পদ থেকে দেখেন ওপেনিং অ্যাসেট লেস কি ওপেনিং লাইবিলিটিস। এখন আমি একটা কথা বলি, এখন মনোযোগ দিবেন, ঠিক আছে? এই ওপেনিং সম্পদ আমরা কোথায় কোথায় পাবো? ওপেনিং সম্পদ তিনটা জায়গায় থাকে। কয়টা জায়গায় থাকে, তিনটা। তিনটা এক জায়গায়। নাম্বার হলো এই যে ব্যালেন্স বিডি আছে, ব্যালেন্স বিডি সবসময় ওইটা হচ্ছে ওপেন প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক হাতে নগদ কি প্রারম্ভিক সম্পদ, তাই না? হুম, তাহলে সবসময় ব্যালেন্স বিডি আমাদের ওপেনিং সম্পত্তির মধ্যে বসবে। কয় টাকা আছে এটা, 4500 বসাইছি। হ্যাঁ ওকে, 2 নাম্বার হলো, হ্যাঁ। আমার কথাগুলো শুনবেন কিন্তু মনোযোগ দিয়ে। প্রথমে ব্যালেন্স বিডি নিব, দেন হলো নিচ থেকে দেখবো 1 তারিখে কোনো সম্পদ আছে কিনা, 1 তারিখের সম্পদ। দেখেন তো এই যে 1-1-17 কয়টা সম্পদ আছে? ফার্নিচার, বুকস, ইনভেস্টমেন্ট, তিনটা আছে। দেখেন এর জন্য এখানে ফার্নিচার হ্যাঁ, আছে। 5500, বুকস 4500, ইনভেস্টমেন্ট 20000, এই তিনটা বসাইছি। তাহলে আমরা ইতিমধ্যে 2টা জায়গায় থেকে হ্যাঁ সম্পদ নিয়ে ফেলছি। আরেকটা জায়গায় সম্পদ থাকে, সেটা কি? এই দেখেন এই অঙ্কটা কত সালের, 17 সালে। এর আগের বছরের, বিগত বছর, মানে 16 সাল দিয়ে কোনো এন্ট্রি আছে, 16 সাল সামনে পাবেন। ঠিক আছে, এই অঙ্কে নাই, এই অঙ্কে তো সব 17 সালের তথ্য দেওয়া না। হ্যাঁ যদি 16 সাল দেওয়া কোনো তথ্য হ্যাঁ। থাকে, তার মধ্যে থেকে বকেয়া, মনে করেন আয়ের বকেয়া তো সম্পদ, আর ব্যয়ের অগ্রিম হলো সম্পদ। 16 সাল দেওয়া এমন কোনো অগ্রিম বা বকেয়া থাকলে সেটাও এর মধ্যে আসতো। মানে যে সালের অঙ্ক তার আগের সালের তথ্য থেকেও সম্পদ দায় নিতে হয়। তাহলে বলেন তো সম্পদ কয়টা জায়গায় থাকে, তিনটা জায়গায়। 1 নাম্বারে ব্যালেন্স বিডি, 2 নাম্বার নিচে থাকতে পারে 1 তারিখ দেওয়া সম্পদ, 3 নাম্বার হচ্ছে যে বছরের অঙ্ক করতেছি তার আগের বছর দেওয়া কোনো তারিখের সম্পদ। তাহলে এই তিনটা মিলেই আমার কি ওপেনিং অ্যাসেট। এই অঙ্কে তাহলে ওপেনিং অ্যাসেট পাইছি 4টা, এই 4টা যোগ করলে 34,500। এইটুকু কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ ভাইয়া। এবার ওপেনিং হ্যাঁ, দায়, বুঝতে পারছি। ওপেনিং দায়টাও তিনটা জায়গায় থাকে। কয়টা জায়গায়? তিনটা জায়গায় ওপেনিং প্রথমত দেয়। হলো এই তিনটা। 1 তারিখে, 1 তারিখে দেখেন তো কোনো দায় আছে কিনা, নাকি তিনটা সম্পদ ছিল অনলি? তিনটাই তো সম্পদ তাহলে ছিল। 1 তারিখে দায় থাকলে সেটা ওপেনিং দায় এর মধ্যে আসবে, সোজা কথা। 1 তারিখ মানে তো ওপেনিং, কিন্তু আছে এখানে নাই। দ্বিতীয়ত হলো এই পেমেন্ট সাইডে কোনো দায় আছে কিনা, বলুন তো পেমেন্ট পাশে কি একটা দায় ছিল, বলেন? ছিল না? ছিল। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স।
এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স থাকতে পারে, ক্রেডিটর থাকতে পারে, মানে যে কোনো দায় থাকা মানে হলো, দেখেন আপনারা এটা হলো 17 সালে আপনি পরিশোধ করছেন, তা 17 সালে দায় পরিশোধ করছেন মানে হলো এটা কি 16 সালের দায় পরিশোধ করছেন, 16 সালে বকেয়া খরচ 17 সালে পরিশোধ করছেন, আর 16 সালে শেষ মানে 17 সালের শুরু। এই কনসেপ্টে পেমেন্ট পাশে যদি কখনো কোনো দায় থাকে, পেমেন্ট পাশে যদি কখনো কোনো দায় থাকে, সেটাকে আপনার ধরে নিতে হবে এটা হলো ওপেনিং দায়। তাহলে ওপেনিং দায় এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 700 টাকা বসাইছেন। হ্যাঁ কয়টা তথ্য বলছি? দুইটা। কয়টা জায়গা বলছি? এক হলো 1 তারিখে, আর একটা হলো পেমেন্ট, আর একটা হলো সেমভাবে যে বছরের অঙ্ক করতেছি 17 সাল, এর আগের বছর মানে 16 সাল দিয়ে কোনো তথ্য আছে কিনা। তো এখানে এই অঙ্কে 16 সাল বা আগের সালে কোনো তথ্য নাই। তাহলে আমরা এখন পর্যন্ত সম্পদ পাইলাম 4টা, দায় পাইলাম একটা। এই 4টা সম্পদের যোগফল থেকে দায়টা বাদ দিলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা এই পর্যন্ত? হ্যাঁ ভাইয়া। আচ্ছা সবাই দেখেন, সম্পদ বলছি কয়টা জায়গা থেকে আবার হ্যাঁ, একটু বুঝতে বলেন, পারছি। রিপিট করেন। সম্পদ 3টা জায়গা। কয়টা জায়গা? 3টা। আমি প্রথম 3টা জায়গা 3টা থেকে। 4টা অঙ্ক একটু কষ্ট করে বারবার বলবো, আপনারা বারবার শুনবেন, বলবেন, দেখবেন পর থেকে আপনারা খুঁজে পাবেন। 1 হলো ব্যালেন্স বিডি সবসময় আসবে, 2 হলো 1 তারিখের সম্পদ, আর 3 হলো আগের বছর মানে যে বছরের অঙ্ক তার আগের বছরের সম্পদ। সেমভাবে দায় খুঁজবো 3টা জায়গা থেকে। 1 হলো 1 তারিখের দায়, 2 হলো পেমেন্ট পাশে দায়, আর 3 হলো বিগত বছর, বিগত বছরে কোনো দায় আছে কিনা। ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি 1 নাম্বারটা। আশা করি 1 নাম্বার ওয়ার্কিংটা আমরা বুঝতে পারছি। এবার আসবো মূলত রিকোয়ার্ডে চলে আসবো। মনোযোগ দেন, রিকোয়ার্ডের কাজ অলমোস্ট শেষ, আমরা এর আগে করে ফেলছি। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট বলছিল, কি বলছিল ওরা? স্টেটমেন্ট। স্টেটমেন্ট বললে ইনকাম এক্সপেন্স। স্টেটমেন্ট, স্টেটমেন্ট বললে ছক হবে বিবরণ টাকা টাকা। যদি অ্যাকাউন্ট বলতো বিবরণ টাকা বিবরণ টাকা, মানে দুই পাশে খতিয়ানের মতো অ্যাকাউন্ট সম্পর্ক। বললে কি আবার চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, অ্যাকাউন্ট বললে ছকটা হবে এই যে প্রশ্নের মতো, বুঝছো, এরকম। এখানে এক্সপেন্স টাকা, ইনকাম টাকা, খতিয়ানের মতো হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। তাহলে এখানে ইনকাম থেকে কি বাদ দিব? এক্সপেন্ডিচার। আয় থেকে ব্যয় বাদ দিব। তাহলে একটু আমরা আয় খুঁজি ভাইয়া। এখান থেকে আমরা আয় পাইছিলাম কয়টা? 5টা। বলেন সবাই একটু, 5টা আয় পাইছিলাম না? হ্যাঁ, অ্যাডমিশন, সাবস্ক্রিপশন, হল হায়ার চার্জ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, মিসেলানিয়াস। যার মধ্যে অ্যাডমিশনের মধ্যে ওরা বলছিল 60% মূলধন জাতীয়। তাহলে আয়ের মধ্যে আসবে কত পার্সেন্ট? 40। 40%। ওকে, ক্যালকুলেটরটা হাতের কাছে থাকলে দেখেন অ্যাডমিশন ফি আছে 3500, এটা 40% করলে 1400 হবে। এরপরে আসেন সাবস্ক্রিপশন, যেটা আছে 19,500। আর এই সাবস্ক্রিপশন সম্পর্কে একটা সমন্বয় দেওয়া ছিল, বি নাম্বার সমন্বয়। কি লেখা ছিল বলেন তো? অ্যাডভান্স, আয়ের অগ্রিম। আমরা 600 জানি, টাকা। আমরা 9-10 থেকে করে করে আসছি, অগ্রিম হলে বাদ দিতে হয়, বকেয়া হলে যোগ করতে হয়। তাহলে এই সাবস্ক্রিপশন থেকে অ্যাডভান্স বাদ দিছি, এটার আর ব্যাখ্যা দিলাম না। তারপরে দেখেন 3টা আছে, হল হায়ার চার্জ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, মিসেলানিয়াস। এই 3টার একটাই কোনো সমন্বয় নাই, তাহলে 3টা পরপর বসাই দিছি এবং যোগ করলে আমরা টোটাল ইনকাম পাইছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না। ওকে, সবাই একটু, সবার প্রশ্ন থাকলে বলবেন। ঠিক আছে? মন খুলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। এবার বাদ দিব এক্সপেন্ডিচার, ব্যয় বাদ দিব। হ্যাঁ, বুঝতে পারছি। এবার ব্যয় দেখেন, এই পেমেন্ট সাইড থেকে আমরা দেখছি স্যালারি ব্যয়, রেন্ট ব্যয়, পোস্টেজ ব্যয়, ইলেকট্রিসিটি বিলটা ব্যয়। তাহলে কয়টা ব্যয় পাইছি? 4টা। স্যালারি, রেন্ট, পোস্টেজ আর হলো ইলেকট্রিসিটি বিল। এই 4টার মধ্যে সমন্বয় আছে দেখেন 2টা। স্যালারিতে আর রেন্টে কি আছে? বকে আছে। কি আছে? মানে কি? জি ভাইয়া, পোস্টেজ মানে কি? ডাক মাসুল আছে না, ডাক মাসুল, ডাক ও তার সেই খরচ, বুঝছো হ্যাঁ, হ্যাঁ। সেইটা। তাহলে খেয়াল করো, আমরা 4টা পাইছি। এই যে স্যালারি পাইছি আউটস্ট্যান্ডিং বকেয়া 1200 টাকা, এই যে যোগ করছি। তারপরে রেন্ট এখানে আছে 8,250, এবার রেন্টের বকেয়া পাইছি 750, এইটাও যোগ করছি। তারপরে পোস্টেজ, ডাক মাসুল যেটা, সেটা কোনো সমন্বয় নাই, তাই বসাই দিছি। ইলেকট্রিক বিল কোনো সমন্বয় নাই, বসাই দিছি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? হ্যাঁ। ওকে, ফাইন। দেন আসেন এইখান থেকে আর কিছু বাকি নাই। আর হলো এই যে আমাদের সমন্বয় দেখেন তো, 1 নম্বরে সব সম্পদ ছিল, 2 নম্বরে সমন্বয়ের বকেয়া অগ্রিমের কাজ শেষ, 3 নম্বরে 60 এবং 40% শেষ, 4 নাম্বারটা অবচয় বাকি আছে। অবচয় তো ব্যয় নাকি? অবচয় ব্যয় না? হ্যাঁ, তাহলে অবচয় আসবে কার কার উপর? ফার্নিচারের উপর হ্যাঁ, 6% এবং বইয়ের উপর, লাইব্রেরির বইয়ের উপর 10%।
এই অবচয় নিয়ে একটু কথা আছে। কথাটা কি, আমি রিসেন্টলি যে অধ্যায় করাইছি যারা ছিলেন, ডিপার্টমেন্ট সম্ভবত, হ্যাঁ ডিপার্টমেন্ট না ডাবল, ডাবল ওকে, ডাবল অ্যাকাউন্টে যেমন বলছিলাম, অবচয় আপনি চাইলে ওপেনিং সম্পত্তির উপর কাটতে পারেন, ক্লোজিংয়ের উপরও কাটতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপাতত আমরা নর্মালি ওপেনিংয়ের উপর কাটবো কোনো কিছু বলা না থাকলে। যেমন এখানে খেয়াল করেন, ফার্নিচার প্রথমে আসে কত টাকা? 5,500। অবচয় রেট 6%, 5,500 6% কাটেন সবাই, একটু কেটে দেখেন 330 টাকা আসতেছে। আর হলো ফার্নিচারের পরে বলছে বই, লাইব্রেরির বই, একটু ক্যালকুলেটর চাইবেন। বইয়ের মূল্য বলছিল 4500 টাকা, এই যে এই 4500 10% কাটলে হয় 450, আর এই দুইটা যোগ করে টোটাল অবচয় 780। হ্যাঁ এবার এই সবগুলো ব্যয় যোগ করলে টোটাল ব্যয় 19,760, টোটাল আয় ছিল 23,720, দুইটা বিয়োগ করে টাকা পাইছি 3,990। আয় বেশি না ব্যয় বেশি বলেন তো? আয় আয় বেশি। বেশি। এখানে মূলত নন প্রফিট মানে কি, এরা কোনো প্রফিট অর্জন করে না, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এদের ক্ষেত্রে নিট ইনকাম নাম দেওয়া যায় না, লিখতে হবে আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় অতিরিক্ত আয়, যেটা আপনারা করে আসছেন আগে পরে। যেটাই বলি এখানে আয় বেশি, তাহলে এক্সেস অফ ইনকাম, কি নাম দেবো? এক্সেস অফ ইনকাম। এবং আয়টা কিসের চেয়ে বেশি? ইনকাম ব্যয়ের চেয়ে বেশি, এই জন্য নামটা হবে কি? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমাদের কি দুইটা স্টেপ শেষ হয়ে গেল? কারো কোনো এই দুইটা স্টেপে প্রশ্ন আছে? না। ফাইন। আরেকটা না। কথা একটু বলি নাই, বলা উচিত ছিল, সেটা একটু বলি। এই যে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে আর কি, নর্মালি এইটা মনে করবেন রেওয়া মিলের মতো, মানে এইখানের যে এন্ট্রিগুলো আছে এগুলো সব একবার যাবে। কয়বার যাবে? অনলি একবার। একবার। আর এই সমন্বয়গুলো কয়বার যাবে? এক- কমপক্ষে দুইবার। ওকে, যেটা আমরা ঠিক। আগে থেকে জানি তাই একটু মনে করাই দিলাম আর কি। এখন আসেন ব্যালেন্স শিট। আপনারা সবাই জানেন ব্যালেন্স শিটের মধ্যে কি আসে আমাদের? সম্পদ এবং সম্পদ। দায়, তাই তো? হাই। এবার এটা ক্লোজিং ব্যালেন্স শিট, তাহলে এখানে আসবে ক্লোজিং সম্পদ এবং ক্লোজিং দায়। একটু মনোযোগ দেন প্লিজ। প্রথমে অ্যাসেট লিখলাম, এই অ্যাসেটের মধ্যে ফার্স্টে এই যে ব্যালেন্স বিডি ছিল, এটা কি ওপেনিং সম্পদ না? বসানো হয়ে গেছে আগে। হুম। আর এই যে ব্যালেন্স সিডি আছে 3,720, এটা ক্লোজিং সম্পদ, ঠিক আছে? সবসময় ব্যালেন্স বিডি বসবে ওপেনিং সম্পত্তি, এই ওপেনিং ক্যাপিটাল ফান্ডে, আর এই ব্যালেন্স সিডি বসবে হচ্ছে ক্লোজিং সম্পদে। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক বা ক্যাশ ইন হ্যান্ড নামে 3,720, প্রথম লাইন বুঝতে পারছি সবাই? এর পরবর্তী কাজ হলো, আরেকবার বুঝাই দিন ভাই। আরেকবার ওকে, এইখানে যে ব্যালেন্স বিডি ছিল এইটা হলো বছরের শুরুর নগদ অর্থ, এই জন্য এইটা ওপেনিং সম্পদ হিসাবে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসছে। আর এই যে ব্যালেন্স সিডি আছে এটা হচ্ছে বছরের শেষে হাতে নগদ বা ব্যাংকে জমা, তা এইটা কি অবশ্যই বছরের শেষের সম্পদ, এই জন্য ব্যালেন্স বিডি সবসময় ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসবে, ব্যালেন্স সিডি সবসময় ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে। এবার আসি, পরবর্তী কাজ হলো হ্যাঁ 1 তারিখে সম্পদগুলো নিব। 1 তারিখে কয়টা সম্পদ ছিল বলেন তো? 3টা। ফার্নিচার, বুকস, ইনভেস্টমেন্ট, এই 3টা নিব। এখন একটু ভালো করে বুঝবেন, ফার্নিচার কয় টাকা ছিল এখানে? 5,000। 5,000। এখান থেকে অবচয় হয়েছিল 330 টাকা। হ্যাঁ। অবচয় হইলে ফার্নিচার বাড়ে নাকি কমে? কমে। বাদ দিব, ঠিক আছে? আর এর মধ্যে কি কোনো ফার্নিচার আছে দেখেন তো পেমেন্ট পাশে? পেমেন্ট পাশে যদি ফার্নিচার থাকতো তাহলে আমি নতুন করে ফার্নিচার কিনছি এমন হইতো, বাট যেহেতু নাই সেহেতু ফার্নিচার থেকে শুধু অবচয় বাদ দিব। দেখেন এই যে লেখছি ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন, এটুকু কি বুঝছেন? হ্যাঁ। এরপরে আসি, ফার্নিচারের পরে বই আছে, বই কত এখানে? 4500। হ্যাঁ। বই থেকে অবচয় কয় টাকা? 450 বাদ দিব। এবার এইখানে পেমেন্ট পাশে বই আছে 6,000 টাকা। না। আছে দেখেন, একটু দেখেন, আছে বুকস পেমেন্ট পাশে। ও হ্যাঁ হ্যাঁ আছে দেখছি। আছে। তার মানে কি নতুন করে বই কিনছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানে 3টা কাজ, প্রথমে বই ওপেনিং বইটা বসাবো 4500, দেন অবচয় বাদ দিব, তারপরে নতুন করে বই কিনছি মানে কি বই বৃদ্ধি পাইছে তাই যোগ করব। দেখেন তো এখানে বোঝেন কিনা, এই যে বুকস লিখলাম লেস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যাড নিউ পারচেস, বুঝতে পারছেন বইয়ের কাজ? হ্যাঁ। এবার আসেন ইনভেস্টমেন্ট, এখানে বুঝতে আছে পারছি। 20,000 টাকা। ইনভেস্টমেন্ট থেকে অবচয় বাদ, সরি অবচয় থাকলে বাদ দিতাম, বাট ইনভেস্টমেন্টে জীবন অবচয় হয় নর্মালি? না। অবচয় তো হয় স্থায়ী সম্পত্তির উপর, তাহলে অবচয় নাই। এই পাশে পেমেন্ট পাশে কি নতুন কোনো ইনভেস্টমেন্ট আছে?
দেখেন তো 3 নাম্বারে, আছে তাহলে এটা নিউ বিনিয়োগ। আছে। তো এই দেখেন ইনভেস্টমেন্টের সাথে নিউ ইনভেস্টমেন্ট যোগ করছি, এইটুকু কি বুঝতে পারছেন? হুম তাহলে আমি দেখেন কি বলছি, হ্যাঁ, বুঝতে কোথা থেকে পারছি। নিব, ফার্স্টে নিব ব্যালেন্স সিডি, দেন 1 তারিখে সম্পত্তির যাবতীয় কাজ করে নিব। এর বাইরে কি আসতে পারে? এর বাইরে আসতে পারে, আচ্ছা, আয়ের অগ্রিম না বকেয়া, কোনটা সম্পদ আয়ের ক্ষেত্রে? আয় আয়ের অগ্রিম না আয়ের আয়ের বকেয়া। বকেয়া সম্পদ। আয়ের বকেয়া মানে টাকা পাই নাই, ভবিষ্যতে পাবো, তাহলে আয়ের বকেয়া থাকলে সম্পদ পাশে আসবে। আর হলো আমাদের ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম, তাই তো? হ্যাঁ এই দেখেন তো আমরা সমন্বয়ে বকেয়া বা অগ্রিম পাইছি বি নাম্বারে। এই বি নাম্বারে কোথাও কি আয়ের বকেয়া আছে বা ব্যয়ের অগ্রিম আছে, নাকি উল্টা আছে? দেখেন তো, আয়ের আছে অগ্রিম অ্যাডভান্স, সাবস্ক্রিপশন অ্যাডভান্স, আর ব্যয়ের আছে বকেয়া, তাহলে তিনটাই কি দায়? একটাও কি সম্পদ আছে বলেন তো? না দেখেন আমি আবার একটু বলিস, না। সাবস্ক্রিপশন অ্যাডভান্স মানে আয় অগ্রিম, আয় অগ্রিম মানে দায়। তারপরে স্যালারি আউটস্ট্যান্ডিং বকেয়া মানে হচ্ছে দায়, রেন্ট আউটস্ট্যান্ডিং দায়, তাহলে এখান থেকে সম্পদ নাই। যেহেতু আর কোনো সম্পদ বকেয়া অগ্রিম নাই, তাহলে এইগুলো যোগ করলেই আমাদের টোটাল অ্যাসেট হয়ে যাবে। অ্যাসেট সাইজ কি মোটামুটি ক্লিয়ার সবার? হ্যাঁ, ক্লিয়ার। এবার আসি দায় সাইডে। দায় সাইডটার নাম হলো লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। আমি আবারও বলি, গত ক্লাসে বলছিলাম এখানে অনার সিকিউরিটি লেখা যাবে না, কারণ অমুনাফাভোগী প্রতিষ্ঠানে কোনো মালিক থাকে না। এইখানে স্টক হোল্ডার ইকুইটি লেখা যাবে না, কারণ এখানে কোনো শেয়ার হোল্ডার থাকে না, এইখানে থাকে সদস্য। এই জন্য এইখানে আমাদের মূলধন তহবিল লিখতে হয়, ক্যাপিটাল ফান্ড। আসি একটু দেখি আমরা আমরা ফার্স্টে থেকে যদি আসতে চাই, এখান থেকে দেখেন দায় কোথায় কোথায় আছে আমরা দেখি, একটু মনোযোগ প্লিজ। এই দেখেন 1 নাম্বার সমন্বয়ে সব সম্পদ ছিল, কাজ শেষ। 4 নাম্বার সমন্বয়ে অবচয়ের কাজও শেষ। বাকি আছে কোনটা, বি এবং সি নাকি? বিতে কি সাবস্ক্রিপশন অ্যাডভান্স ছিল, হ্যাঁ, আর স্যালারি বকেয়া ছিল, রেন্ট বকেয়া, এই তিনটাই তো দায় নাকি? হ্যাঁ, দেখেন তিনটাই নিচ্ছি দায়ের মধ্যে, এই যে সাবস্ক্রিপশন অ্যাডভান্স, আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং রেন্ট, তাহলে দায় পাইছি তিনটা। আর বাকি আছে কি ক্যাপিটাল ফান্ড, কি বাকি আছে বলেন তো? ক্যাপিটাল ফান্ড। দায় তো আর মনে হয় নাই। আমি তারপর আপনাদের একটু বলতেছি, খেয়াল করেন। এ নাম্বারে সব সম্পত্তির কাজ শেষ, বি নাম্বার কেবল নিলাম, ডি নাম্বারে অবচয় বাদ দেওয়া শেষ, বা এবার সি নাম্বারতে একটু কাজ আছে, যা 60% দায়ের মধ্যে আসবে। কত পার্সেন্ট? 60%। এবার দেখেন প্রশ্নে আর যা আছে এই সব নেওয়া শেষ, তারপর এইখান থেকেও সব একবার করে নেওয়া শেষ। তাহলে বাকি আছে কি শুধুমাত্র ক্যাপিটাল ফান্ড। কি বাকি আছে বলেন তো? ক্যাপিটাল ফান্ড আর এই 60%, নাকি ভাইয়া? সবাই সবাই একটু দেখেন, আর কিছু বাকি আছে বলেন তো? হ্যাঁ। ওকে, তাহলে আমরা ক্যাপিটাল ফান্ড কয় টাকা না। বের করছিলাম ফার্স্টে? 33,800। এইটার সাথে আমরা যেমন ক্যাপিটালের সাথে নিট ইনকাম হলে যোগ করতাম আর নিট লস হলে বাদ দিতাম, এইখান থেকে এইটা কি এক্সেস অফ ইনকাম মানে ইনকাম বেশি, এই 3,990কে যোগ করতে হবে। এখানে যদি এক্সপেন্স বেশি হইতো বাদ দিতে হইতো। আবারও বলি, 1 নাম্বার ওয়ার্কিং অথবা রিকোয়ারমেন্টে যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড ছিল ওইটাকে ধরেন ক্যাপিটাল আছে 33,800, আমরা জানি ক্যাপিটালের সাথে নর্মাল অঙ্কে নিট ইনকাম যোগ করতাম, তাহলে এই যে নিট ইনকামটা যোগ করতে হবে, মানে এক্সেস অফ ইনকামটা। আর এর সাথে অতিরিক্ত মূলধন বাবদ, যেমন এই যে অ্যাডমিশন ফির মধ্যে কতটুকু ক্যাপিটালাইজ আছে বলছে 60%, সেটাও যোগ করতে হবে। আরেকটা কথা বলতেছি, একটু এটা দেখায়নি, এখানে খেয়াল করেন। এই যে ক্যাপিটাল ফান্ড বিগিনিংয়েরটা 33,800, তার সাথে অ্যাডমিশন ফি যোগ করছে আর এক্সেস অফ ইনকাম যোগ করছে, যোগ করে 39,890 টাকা হয়েছে। এবার এই দুইটা যোগ করলে আমাদের সম্পদ এবং দায় মিলে যাবে। তারপর আরেকটা কথা বলে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, সেটা হলো এই অ্যাডমিশন ফিটা আপনি চাইলে যতটুকু ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করতে পারেন। আর যদি আপনি ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ না করে শুধুমাত্র দায় পাশে বসান, তাও হবে। বইতে কিছু অঙ্কে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করছে এই ক্যাপিটালাইজগুলো, আর কিছু অঙ্কে দায়ের মধ্যে বসায় দিছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলবেন, না হলে আমি ফিনিশিং দিব প্রথম থেকে একবার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্যাপিটাল ফান্ড বিগিনিং এটা কোনটা? আমরা 1 নাম্বার ওয়ার্কিং করে যেটা বের করি ওইটাই তো ওপেনিং ক্যাপিটাল ফান্ড, এই যে 33,800।
ঠিক আছে? বিগিনিং যেটা আছে ওটা হ্যাঁ, হ্যাঁ, এই তো আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড মানে তো বিগিনিং ক্যাপিটাল ফান্ড। এইটা যেটা বের করছি সম্পদ থেকে দায় বাদ দিয়ে এটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড 33,800 আর এখানে নিট ইনকাম 3,990 এই দেখেন দেখাচ্ছি। এই যে ক্যাপিটাল ফান্ড 33,800 নিট ইনকাম হলো বা এক্সেস অফ ইনকাম হলো 3,990 আর এর সাথে অ্যাডমিশন ফি এর 60%, বুঝতে পারছেন? হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝেছি। ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আর কারো? একটু রেসপন্স করেন, 2-3 জন একটু বলছেন আর কারো কোনো বুঝতে প্রশ্ন? পারছি ভাইয়া ওকে, একটু দেখেন তাহলে আমি একটু ক্লাসের এই প্রথম থেকে একটু ফিনিশিং দেওয়ার ট্রাই করি যে আমাদের করণীয় বিষয় কয়টা, এবার একটা রেসপন্স করবেন আমি প্রশ্ন করলে সবাই, 2 জন না শুধু, ঠিক আছে সবাই, যে আমাদের করণীয় বিষয় 3টা। 1 নাম্বারটা কি? ওপেনিং ওপেন ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড 2 নাম্বারে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ওপেনিং ক্যাপিটাল ফান্ডে আসবে ওপেনিং সম্পদ এবং ওপেনিং দায়। ওপেনিং সম্পদ থাকে 3টা জায়গায়, কয়টা জায়গায় বলছিলাম? 3টা জায়গায়, আমি কিন্তু রিপিট করতেছি যেন আপনাদের মনে থাকে সবসময়। 1 নাম্বারে ব্যালেন্স বিডি, 2 নাম্বারে 1 তারিখে সম্পদ, 3 নাম্বারে যে তারিখে যে সালে অঙ্ক করতেছি তার আগের সালের কোনো সম্পদ। এই 3টা গেল ওপেনিং সম্পদ। ওপেনিং দায় থাকে 3টা জায়গায়, 1 তারিখের দায়, পেমেন্ট পাশে দায় আর আগের বছরের দায়। তাহলে এইখানে এইভাবে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড শেষ করব। দেন হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এর মধ্যে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় যায়। মুনাফা জাতীয় আয় এবং ব্যয় আমরা চিনব কিভাবে? এই রিসিপ্ট সাইডে যত প্রাপ্তি আছে তার মধ্যে 4টা বাদে সব মুনাফা জাতীয় নরমালি। এই 4টা কি কি? এই 4টা নাম বলেন সবাই, বলেন তো 4টার নাম কি কি? লাইফ মেম্বার ফি, লাইফ মেম্বার ফি লিগেসি, লিগেসিস ডোনেশন, এর বড় অ্যামাউন্ট, ডোনেশনের ক্ষেত্রে বড় অ্যামাউন্ট, আর যে কোনো ফান্ড, ওকে? তাহলে এই 4টা বাদে যা থাকবে সব আয়ের মধ্যে নিয়ে নিব। এবং আমরা জানি নর্মাল অঙ্ক যখন করি আয়ের মধ্যে বকেয়া থাকলে যোগ করি, অগ্রিম থাকলে বাদ দিই, সেই কাজ করব। এবার আসি পেমেন্ট পাস থেকে। এবার এখান থেকে সব ব্যয় নিব, আমরা ব্যয় চিনি। ভাইয়া জি জি বলেন। ভাইয়া এইগুলো কি সূত্র আকারে দেওয়া যায় না? সূত্র আকারে তো আমি প্রথম দিন দিয়ে দিয়েছিলাম, আপনি ছিলেন প্রথম দিন? না ভাইয়া। আচ্ছা, প্রথম দিন সূত্র দেওয়া হয়েছে, আমি বুঝাই দিছি। এবং হলো আপনার কি বলি সেটা হলো ওইখানে গ্রুপে পিডিএফও দেওয়া আছে, এই পিডিএফের শুরুতেও, ঠিক আছে, এই শুরুতে আপনার ফরম্যাট দেওয়া আছে। নর্মালি দেখেন আপনি ওই সূত্র আকারে নেওয়ার চেষ্টা কম করেন। দেখেন আমি সিম্পলি ভাবেন ভাই যে এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মানে আয় থেকে ব্যয় বাদ দিবেন। আমার সূত্রের চেয়ে নিজের বোঝা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আয় থেকে ব্যয় বাদ দিব, আয় থাকে রিসিপ্টের মধ্যে আর ব্যয় থাকে পেমেন্টের মধ্যে। 4টা-5টা অঙ্ক করেন, এর সূত্র লাগে না, ঠিক আছে? এই সাবজেক্টের সূত্র হচ্ছে আপনার নিজে একটু ভাবনাটা একটু বেশি জরুরি, ঠিক আছে? দেখেন আর 4টা-5টা অঙ্ক করেন, ঠিক হয়ে যাবে। আর তারপরে সূত্র লাগলে এই ফরম্যাটটা আমাদের এই শুরুতে দেওয়া আছে, এই পিডিএফটা দেওয়া আছে গ্রুপে, এই দেখেন এটা ফরম্যাট দেওয়া আছে। এই দেখতে আরও বেশি কষ্ট হবে, যে মনে হবে এত বড় জিনিস। তাও একটু দেখে নিন, ঠিক আছে? আমি ফিনিশিং করি। তাহলে এখান থেকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ব্যাপারটা গেল, নর্মাল আয় ব্যয় যাবে আর ব্যালেন্স শিটের মধ্যে বছরের শেষে সম্পদ এবং দায় যাবে। তাহলে এই হলো মোটামুটি ব্যাপার। আপনাদের আমি আজকে কোনো বাসার কাজ করতে দিব না, আপনারা একটু বাসায় এই অঙ্কটা খাতায় করবেন। এইটাই হলো বাসার কাজ। সবাই এই অঙ্কটা আমি যেভাবে বলছি একটু খাতায় করার চেষ্টা করবেন। আর যারা গত ক্লাসে ছিলেন না তারা আগে কি করবেন, একটু এই যে আমার যে পিডিএফ 2টা আছে, একটা হলো সামান্য আমি নিয়ম লেখা ট্রাই করছি, এই যেটা হচ্ছে আমি আগে একটু খুঁজে নেবেন, এটা একটু পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে এই পিডিএফের শুরুতে 2-3টা ফরম্যাট আছে, একটু দেখবেন। এইটা দেখার পরে এই অঙ্কটাই করবেন বাসার কাজ, এই যে অঙ্কটা আমি বললাম এইটা। বুঝতে পারছেন সবাই? আমার কথা কি হ্যাঁ সবাই বুঝতে বুঝতে পারছি পারছেন? আরেকটা কথা বলতেছি, এই অধ্যায় কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট মানে শিওর 10 মার্ক তো আসবে, 14 মার্ক আসতে পারে। সুতরাং সবাই মনোযোগ দিবেন। আরেকটা কথা বলি, সেটা হলো আপনাদের এই অধ্যায়ের অঙ্কটা আপনারা করছেন, কবে করছেন বলেন তো? সেটা হলো ইন্টারে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আপনাদের ছিল, দেখেন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। একটু মনে করবেন যে ইজি, ঠিক আছে? অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অনেকে হয়তো অ্যাভয়েড করছেন, কিন্তু আপনারা করছেন। এই একটা অধ্যায় যেটা 10 মার্কের, মানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-তে আপনার আগের জিনিস আছে, এছাড়া কোনো জিনিসই আগের নাই, সবই নতুন, ঠিক আছে? সুতরাং এই অধ্যায়টা আমাদের অবশ্যই একটু সিরিয়াসলি করতে হবে। আর এটা দিয়ে 10 মার্ক কোনোভাবে যেন মিস না হয়, ঠিক আছে? একটু কঠিন লাগবে, 2-4টা অঙ্ক করার পর সহজ লাগবে। সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমি আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ বুঝতে পারছি ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করলাম। আর আগামী ক্লাস হচ্ছে কালকে সেম টাইম, ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাই একটু চেষ্টা করবেন, ওকে?
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার ভাই স্বপ্নের কেমনে চুপ করে রয়েছে এতক্ষণ।